দর্শক, আপনারা জানেন আমরা একটা ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে 12ই ফেব্রুয়ারির জনরায়ের মাধ্যমে একটি সরকার গঠন প্রক্রিয়ার দিকে যাচ্ছি। সম্ভবত এই 17 তারিখে আমরা একটি নতুন সরকার দেখতে পাবো। বাংলাদেশের দীর্ঘ মানুষের 16-17 বছরের আকাঙ্ক্ষার ফল, মানুষের 2013 নির্বাচন, 2018 নির্বাচন এবং 24-এর নির্বাচনে মানুষ যেভাবে বঞ্চিত হয়েছে ভোট দান থেকে, সেই ভোট দান আজকে স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হয়েছে দেশে এবং বিদেশে। সেটাকে উচ্চ মাত্রায় গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং নির্বাচনে সার্বিকভাবে জয়ী দল এবং যারা জয়ী হতে পারেননি তাদের যে দল সহ সর্বমহলে সেটাকে কিছু ভুল ত্রুটি এবং কিছু সন্দেহ এবং কিছু কথা যেগুলো চাউর হয়েছে সেগুলোকে পাশে রেখে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সর্বমহল এখন বদ্ধপরিকর। এই বিষয়ে যে দুটো জিনিস আমরা এই নির্বাচন থেকে অর্জন করেছি তার একটি হলো জনরায় এবং সেটার প্রতিফলন হয়েছে জনগণের হাঁ ভোটের নিরঙ্কুশ ম্যান্ডেট প্রদানের মাধ্যমে। এই হাঁ ভোটটি আমাদের জাতীয় জীবনে যাতে প্রতিফলিত হয় সেটার জন্য জুলাইয়ের যে 24টি ধারা নিয়ে আমরা আলোচনা করেছি, সেই বিষয়গুলো অতি মূল্যবান এবং আগামী সরকার জুলাই সনদ বাস্তবায়নের যে 180 দিনের একটি বাধ্যবাধকতা রাখা হয়েছে সে অনুপাতে সেটা কার্যকর করবেন এবং সেটা কার্যকর করলে পরে আমরা কিভাবে লাভবান হতে পারি সবগুলো যদি আমরা আলোকপাত করতে নাও পারি, আমাদের আজকের অতিথি মিস্টার আনিস আহমেদ ভাই সে বিষয়ে আমাদেরকে কিছু পর্যালোচনা দিবেন। আনিস ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি সেই সাথে ধন্যবাদ জানাই নূর মোহাম্মদ ভাই এবং তার পুরো এন্টার কলিগস যারা এইটার সাথে জড়িত, এবং আপনাকেও এই একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং পরিচালনা করার জন্য ধন্যবাদ। আপনার কোনো প্রশ্ন থাকলে বলুন। হ্যাঁ, আমি সেটাই বলছি। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আমরা জুলাইয়ের যে ম্যানিফেস্টো গুলো সেগুলোর উপরে একটু কথা বলেন। আচ্ছা, আমি আজকে খুব আনন্দ চিত্তে বলবো যে এই অনুষ্ঠানে আপনাদের সাথে যোগ দিচ্ছি এই কারণে যে সুদীর্ঘ 17 বছর পরে আমি একজন বাংলাদেশি আমেরিকান নাগরিক, বাংলাদেশে আমার জন্মসূত্র, সেই হিসাবে বলবো সুদীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার অধিষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু এই অধিষ্ঠিত হওয়ার পিছনে যাদের অবদান, সে জুলাই যোদ্ধা, তাদের প্রতি আমার সশ্রদ্ধ সম্মান। যারা মারা গেছে কিংবা যারা আহত হয়েছে তাদের প্রতি আমার, যারা মারা গেছেন তাদের প্রতি মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। এবং আমি এইভাবে বলবো যে আমি শ্রদ্ধার সহিত আজকে আমি বলবো যে আজকের এই বিজয় বলেন বা গণতান্ত্রিক উদ্ধার বলেন কিংবা যে সরকারি আজকে সরকার গঠন করতে যাচ্ছে, এটা কিন্তু এই ছাত্রদের, জনতার অবদান। আমরা তাদেরকে ফেলাই দিই কিংবা আমরা তাদেরকে অবহেলা করি আর না করি, আজকের উত্তরণের পিছনে তাদের বিরাট অবদান। এই অবদানের এতই অবদান যে আমরা জাতির মাতা বলবো। খালেদা জিয়াকে অত্যন্ত সম্মান দেখানো হয়েছে। আজকে তার ছেলে এই অবদানের, অর্থাৎ ছাত্র জনতার অবদানে আজকে তারেক জিয়া বাংলাদেশে আসতে পেরেছে এবং বিএনপি ক্ষমতায় আসতে পারছে। অতএব এটা সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে ছাত্র জনতা, শহীদ যারা হয়েছেন এবং যারা এটার সাথে জড়িত ছিলেন এবং যারা অনেক কষ্ট লাগা পড়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রতি আমার সশ্রদ্ধ শ্রদ্ধা। ইতিহাসে লেখা থাকবে
এই গণতন্ত্র উত্তরণ যত কিছুই হোক, যত তারা সফল হোক, এই ছাত্র জনতারই একমাত্র তার দাবিদার কৃতিত্বের, এবং তাদের প্রতি আমার সশ্রদ্ধ সম্মান জানাই। যেই গণতন্ত্র উত্তরণ যেটা হতে যাচ্ছে, এটা আমি আশা করি খুব ভালো হবে। পৃথিবীর সব দেশই বলে যে আমরা যা দেখে আসছি উন্নয়নশীলে বা উন্নতিশীলে, দেখা যায় যে বলে এক কথা কিন্তু হয় আরেক কথা। তো আমি আশা করি যে বর্তমান সরকার যেটা গঠিত হচ্ছে সেটা যেন সেই আগের ধারাবাহিকতা যেন বহাল না রাখে। আমি, আপনি বা যারা আমেরিকাতে আছে, আমরা এই দেশের স্বাধীনতা এবং গণতন্ত্র আমরা দেখছি। এই দেশে আপনি জানেন যে একজন প্রেসিডেন্টকেও তাকে কার্টুন দিয়ে তাকে অত্যন্ত ভাবে হেনস্থা করতে চেষ্টা করা হয়। বাংলাদেশে তো কার্টুন তো দূরে কথা, একটা কথাও বলা হয় না। তো আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো যে আমার কাছে দুঃখ লাগছে কালকে একটা জিনিস শুনে। আমি সত্যকে মিথ্যা জানি, যদি সত্য হয়ে থাকে অত্যন্ত লজ্জাজনক। এই ভোটের দেওয়ার কারণে, বিরোধী দল যেটা আছে, এই ভোট দেওয়ার কারণে একটা মহিলা ধর্ষিত হয়েছেন। এর থেকে লজ্জাজনক, কলঙ্কজনক আর কি হতে পারে? এবং এই দায়ভার আসন্ন সরকার বিএনপিকে নিতে হবে। এই লজ্জাজনক ঘটনা, আমি নিজেও লজ্জিত যে একটা ভোট দেওয়ার জন্য ধর্ষিত হয়। এর থেকে কত লজ্জা হতে পারে? বিএনপি যদি এটা, এই আসন্ন সরকার যদি এর যদি কোনো ব্যবস্থা না নেয়, আমি আমেরিকা বসে আমার যতটুকু খাওয়ার ক্ষমতা আমি করব। ধন্যবাদ। আনিস ভাই, বলেন। 2026 সালের 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে বিএনপির যে নিরঙ্কুশ বিজয় অর্জন হয়েছে এবং দলটি শপথ গ্রহণ অনুষ্ঠানটি মঙ্গলবার 17 ফেব্রুয়ারি, যেটা আমি ইতিপূর্বে উল্লেখ করেছি, অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাধ্যমে আপনার কাছ থেকে শুনতে চাই, শপথের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রা কি পুনরুদ্ধার হবে? আপনার কেমন বাংলাদেশ পাবো বলে মনে হয়? আমার মনে হয় হবে। তার কারণ হচ্ছে বাংলাদেশের যে জিএনজি যারা, অর্থাৎ এই ছাত্র জনতা যারা আত্মহত্যা দিয়েছে কিংবা সংগ্রাম করেছে, তারা তো এখনো বেঁচে আছে অনেক, সবাই, অনেকেই। এবং এই ছাত্র যারা, এদের বয়সও খুব একটা বেশি না, হয়তো বলতে গেলে 30, ম্যাক্সিমাম 35 হতে পারে। এরা আল্লাহর রহমতে হয়তো আরো 30, 40, 50, আল্লাহ যতদিন বাঁচা রেখে তারা থাকবে। এরা কিন্তু অতন্দ্র প্রহরী। এরা যে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে তারা যা আজকে অর্জিত করে নিয়ে আসছে, আমার মনে হয় যে অতন্ত্র প্রহরী হিসেবে তারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তারা জাগ্রত হবে, তারা জাগ্রত সৈনিক হয়ে থাকবে। আমার মনে হয় আমি যে সমস্ত লক্ষণ দেখতে পাচ্ছি, যেমন আজকে শুনলাম তারেক জিয়া, বহু প্রধানমন্ত্রী, উনি বিরোধী দলীয় নেতা যেটা হতে যাচ্ছেন, আপনার শফিকুর রহমান সাহেব বাসায় উনি নিজে গিয়েছেন। এটা কিন্তু গণতন্ত্রের একটা প্রধান, বলবো যে এটা একটা মৌলিক উপাদান। আপনার বলবো যে মৌলিক যতগুলি কারণগুলি তার মধ্যে একটা, যে হ্যাঁ, হাত বাড়িয়েছেন। আর একটা জিনিস মনে রাখতে হবে, যেটা আপনি দেখবেন যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিন্তু কিছুদিন পর পরই চেঞ্জ, তাদের একটু ভুলের জন্য। আমরা যদি প্রকৃত গণতন্ত্র হয়ে থাকি, তাহলে আমাদেরকে সরকার থাকার থেকে জনগণকে খেদমত করার জন্য উদ্দেশ্যটা যেন বড় হয়। এবং আমি আশা করি এই অতন্দ্র প্রহরী যারা আছেন, ছাত্র জনতা, তারাই এটাকে পাহারা দেবেন, এবং ইনশাল্লাহ আমার মনে হয় গণতন্ত্র টিকে থাকবে। বলেন ভাই। জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? নিশ্চয়ই। আমি শুনতে পাচ্ছি, জি। এখন শুনতে পাচ্ছি। তো দ্বিতীয় যে বিষয়টি আপনার কাছে আমরা জানতে চাইব, সেটা হলো সাংবিধানিক ও পদ্ধতিগত জটিলতার যে বিষয়টি ছিল বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের, সেই বিষয়টি মধ্যে একটি অন্যতম ছিল যে
পূর্ববর্তী সদস্যের সব সংসদ সদস্যের পলায়ন, স্পিকার, ডেপুটি স্পিকার সহ অনুপস্থিতিতে এখন শপথ গ্রহণ অনুষ্ঠানটি যেভাবে পরিচালিত করা হয়, সেই পরিচালনাটা আমরা যদি দেখি যে সাধারণত স্পিকার সংসদ সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান। এক্ষেত্রে যেই সমাধান নিয়ে অনেকে কথা বলছেন যে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তির দ্বারা সেই শপথ গ্রহণ অনুষ্ঠানটি সম্পন্ন করা হবে, এবং সেক্ষেত্রে আপনি এই বিষয়টাকে, এই সংকটটিকে কি কোনো বড় কোনো সংকট বলে মনে করছেন, বা সরকারের স্বীকৃতির ক্ষেত্রে কোনো বাধা হিসেবে মনে করছেন কিনা? এটা খুব একটা বড় কোনো বাধা বলে মনে হয় না। এক নাম্বার, আমরা পূর্ববর্তী সরকারের স্পিকার বা ডেপুটি স্পিকারকে এখানে আনবো কেন? কারণ সে সরকার তো নাই, অবৈধ। যে সরকার অবৈধ, তার যে সরকারের এমপি যারা ছিল তারা অবৈধ এবং তারা নাই, তাদেরকে তো আমাদের এখানে টেনে আনার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ আমরা কেন সে লিঙ্কটা রাখবো? যদি তাদেরকে এখন তাদের স্পিকারকে যদি আনা হয়, তার মানে তার সে সরকারটা তো আমাদের তাদের বৈধ ঘোষণা করা হবে। আপনার তাই তো মনে হচ্ছে। আমরা কেন তাদেরকে বৈধতা যেখানে দেওয়া হচ্ছে না সেখানে কেনই বা সেই সরকারের ডেপুটি স্পিকার বা স্পিকারকে আনতে হবে? তার মানে তো অটোমেটিক 2 দিন পরে তো কোর্টে চ্যালেঞ্জ হবে যে আমার হাসিনা এসে বলবে, শেখ হাসিনা আমার 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 ক্ষমতা তো এখনো আছে, তাকে কেন তাকে বৈধতা দেওয়া হচ্ছে? আপনার তো এই দেশটা তো নাই। যেই অনুপাতে যেইভাবে একটা রাষ্ট্রপতি এখন আছে, শাসনতান্ত্রিক ভাবে সে রাষ্ট্রপতি যে ক্ষমতা আছে সে ক্ষমতা বলে সে দিতে পারে। আমি আপনার একটা ছোট্ট একটা উদাহরণ দিতে পারি, কারণ আমরা তো বাংলাদেশে অনেক কিছু শিখতেছি, অনেক কিছু উদাহরণ হিসেবে আমরা নেই বা আমরা গ্রহণ করি অন্যান্য দেশের। আমেরিকা যখন জন এফ কেনেডি মারা যায়, আমেরিকার রাজনৈতিক শূন্যতা হিসেবে কোন প্রেসিডেন্ট শূন্য থাকতে পারে না। আপনি পৃথিবীর ইতিহাসে আপনি দেখছেন যে আপনি সে জন এফ কেনেডি পরবর্তী যে ছিল প্রেসিডেন্ট, তাকে আপনার প্লেনের মধ্যে তাকে শপথ পড়ানো হয়। তাও একটা ফেডারেল একটা জাজ, ইউএস সুপ্রিম কোর্টে কোনো জাজ না, একটা ফেডারেল জাজ। আমেরিকা আইনেতে আছে, অর্থাৎ ধারাবাহিকতা রাখতে হবে, ওইটা না। আপনি আইনভাবে কিছু আছে যেখানে আপনি করতে পারে। এখানে এখানে আপনি যদি প্রেসিডেন্ট, এখানে যদি লেখা থাকে প্রেসিডেন্ট একজন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকেও বলতে পারে যে আপনি, বা একটা জাজকেও বলতে পারে তুমি শপথ পড়ো। শপথ পড়ানোর উদ্দেশ্যটা কি? আমরা প্রথমত হচ্ছে আমরা শপথ পড়ে কি যদি আমরা যদি সব কাজে হলফনামা করতাম, তাহলে কি আমাদের বাংলাদেশের অবস্থা হতো 54 বছর? কত উন্নতি হয়ে যেত, কত গণতন্ত্র কত আগে হয়ে যেত। আমরা তো মানি না। আজকে অক্ষর অক্ষর আমার মানতে হবে। এই অক্ষর অক্ষর মানতে যে আমাদের এটা কেন করতে হবে? আমরা নিজেরাই নিজেদের অষ্টবেশে আটকে যাচ্ছি। এটা তো আপনার আপনার যেখানে সিম্পল প্রেসিডেন্ট যদি তার ক্ষমতা বলে সে কাউকে দিতে পারে, একটা চিফ জাস্টিসকে দিতে পারে, একটা হাইকোর্টের জাজকেও দিতে পারে। তার ক্ষমতা আছে, সে একজন ডিস্ট্রিক্ট জাজকেও বলতে পারে তুমি যা শপথ পড়াতে পারো। এটা তো কোনো আপনার একেবারে স্টোনে লেখা না যে আমাদের এটা করতেই হবে। আর স্টোনে যদি লেখাই হতো তাহলে আজকে পরিণত হলো কেন? আজকে কেন আপনার 54 বছর পরে গণতন্ত্র আজকে না, আমি কিছুদিন আগে পর্যন্ত কেন প্রতিষ্ঠিত হয় নাই? কেন এত লুটারাজ হচ্ছে? কেন খুন খারাপ হয়েছে? কেন আপনার জনগণ গুপ্ত হত্যা হয়েছে? জবাব দিতে হতে হয় না, প্রচুর লোক বিদেশে পালিয়ে গেছে কেন? এগুলো স্টোনে তো লেখা, এগুলো যদি স্টোনে লেখাই থাকতো তাহলে এগুলো কেন হলো? এগুলো এই সমস্ত কোনো ধোপের টিকা না। এগুলো হচ্ছে জনগণকে বোকা বানানোর একটা উদ্দেশ্য। আমি এই দেশে, আপনি জানেন আমি এই দেশে সরকারি চাকরি করি, অনেকেই করে আমার মতো আমেরিকাতে। এই দেশে একটা আপনার কোন জিনিস যে একেবারে 100% একেবারে স্টোনে লেখা থাকবে আর আমরা সেটা আমাদের করতে হবে, এই ধরনের তো আমরা দেখি নাই। আপনার সময় উপযোগী আপনাকে কাজ করতে হবে, আপনার একটা নিয়ম মেনে চলবেন, একটা আইন মেনে চলবেন, আপনি যেটা লিখে আপনার যে যা লেখা আছে সেভাবে চলবেন। এখানে তো আমি তো কোনো বাধা দেখি না। আজকে যারা বলছে তারাই বাধার সৃষ্টি করছে। এটা সিম্পল, ভেরি সিম্পল। আপনি দেখছেন না ইউএস সুপ্রিম কোর্টে, আপনি নিজের চোখে আপনি দেখছেন গত কয়েক বছরে আপনি যখন ইমপিচ হয় তখন চিফ জাস্টিসকে নিয়ে শপথ পড়ানো হয় আপনার ইয়েকে,
সিনেটরদেরকে। আর শপথ পড়ানো তো আপনি দেখছেন পৃথিবীর অনেক দেশে, আপনি আমেরিকাতে দেখেন বিভিন্নখানে আপনি শপথ পড়াচ্ছে আপনার কোর্ট ক্লার্ক, একজন কাউন্সিলম্যানকে কোন কাউন্টির কোন বা কোন ইয়েতে আপনি দেখবেন যে কোর্ট ক্লার্ক, জাজ দিচ্ছে না, কোর্ট ক্লার্ক সেখানে আপনি শপথ পড়াচ্ছে। তো এইগুলো তো আমি 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 তো এগুলো কোনো বিরাট কিছু দেখি না। এটা উদ্দেশ্য হচ্ছে যারা করছে তারাই বাধা দিচ্ছে।